বাংলাদেশের ভূকৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশ এশিয়ার শক্তিশালী রাষ্ট্র হয়ে ওঠার আদর্শ অবস্থানে রয়েছে। তবে স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের কারণে এই সুবিধার পুরোপুরি সদ্ব্যবহার করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিবেশী ভারতের কারণে অনেক ক্ষেত্রেই বাধার সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু সময় বদলাচ্ছে, পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় ভূকৌশলগত সুবিধা হচ্ছে বিশ্বের প্রধান নৌবাণিজ্য রুটের সাথে সরাসরি সংযুক্ত থাকা বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলসীমা। আন্তর্জাতিক সমুদ্রপথের পূর্ব পশ্চিম শিপিং রুটের সাথে যুক্ত, অথচ বিশ্বের ৪৪টি দেশ কোনো সমুদ্রসীমা ছাড়াই অন্য দেশের বন্দর ব্যবহার করে তাদের আমদানি রফতানি সম্পন্ন করে। বাংলাদেশের ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্রসীমা শুধু একটি জাতীয় সম্পদ নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান সড়ক। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের তথ্য মতে বিশ্ব বাণিজ্যের ৯০% হয় জলপথে এবং এর মধ্যে ৬০% পণ্য বঙ্গোপসাগর কেন্দ্রিক রুট ব্যবহার করে। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম, মংলা এবং বিশেষত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রধান ট্রান্সশিপমেন্ট হাব হয়ে উঠতে পারে, গড়ে তুলতে পারে এক নতুন অর্থনৈতিক সাম্রাজ্য। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধ এবং দক্ষিণ এশিয়ার শক্তিশালী দেশ হওয়ার মূল চাবি হচ্ছে এর সমুদ্র বন্দর ও আন্তর্জাতিক ট্রানজিট সুবিধা। আমরা যদি বাণিজ্যিকভাবে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে পারি, তাহলে এটি হবে এক নতুন বিপ্লব। ২০১২ সালে চীনের সহায়তায় কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু ২০২০ সালে সেই প্রকল্প বাতিল করা হয়। অনেকের মতে এটি হয়েছে ভারতের চাপে। অথচ এই বন্দর তৈরি হলে চট্টগ্রাম বন্দরের তুলনায় ৭৪ গুণ বেশি কন্টেইনার পরিবহন করা সম্ভব হতো। পরবর্তীতে জাপানের সহায়তায় মাতারবাড়িতে আরেকটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, শুধু গভীর সমুদ্র বন্দর ব্যবহারের মাধ্যমেই বাংলাদেশ বিলিয়ন ডলার আয় করতে পারে। সিঙ্গাপুর তার মোট জিডিপির ৭% আয় করে বন্দরের মাধ্যমে। একই সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশও হতে পারে দক্ষিণ এশিয়ার ট্রান্সশিপমেন্ট হাব। বাংলাদেশের ভূকৌশলগত শক্তি শুধু সমুদ্রপথেই সীমাবদ্ধ নয়। নেপাল ও ভুটান, যাদের কোনো সমুদ্র বন্দর নেই, তারা বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায়। তবে ভারতের শিলিগুড়ি করিডোরের কারণে এখনও সেই সুযোগ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ভারত এখনও বাংলাদেশকে সম্পূর্ণভাবে ট্রানজিট সুবিধা প্রদান করেনি। তবে কৌশলগতভাবে বাংলাদেশ যদি নিয়ন্ত্রিত শর্তে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য তার বন্দর সুবিধা উন্মুক্ত করে, তাহলে পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশও তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে। একইভাবে নেপাল বাংলাদেশের সাথে জলবিদ্যুৎ রফতানি করতে চায়, কিন্তু এই ক্ষেত্রেও বাধা সেই শিলিগুড়ি করিডোর। মাত্র ৩০ মাইল দীর্ঘ এই করিডোরে অনুমতি পেলেও বাংলাদেশ সরাসরি নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারবে। নেপাল ও ভুটান বাংলাদেশের মাধ্যমে তাদের আমদানি রফতানি করতে পারলে এটি উভয় পক্ষের জন্য লাভজনক হবে। বাংলাদেশ যদি এই সুযোগকে কাজে লাগাতে পারে, তাহলে এটি দেশের অর্থনীতিকে ব্যাপকভাবে এগিয়ে নেবে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, কৌশলগত পরিকল্পনা ও কূটনৈতিক দক্ষতা থাকলে বাংলাদেশ আগামী ১ দশকের মধ্যেই দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি হয়ে উঠতে পারে। এটি বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগ। বিশ্ব মানচিত্রে তাকালে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার ভূকৌশলগত অবস্থান। সঠিক পরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে বাংলাদেশ তার অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব বহুগুণ বৃদ্ধি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এখন শুধু সঠিক নীতি ও কূটনৈতিক দক্ষতা প্রয়োগ করে সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। নাওমিনা স্টিন, ডেইলি সান।